ভালো আছেন এবং আমার যে ইনস্ট্রাকশন যে ভিডিওগুলো আমি দিচ্ছি সেগুলো আশা করি আপনারা সিরিয়াসলি দেখছেন এবং গাইডলাইন মেনে চলছেন। যারা আমার বইগুলো নিয়েছেন তাদের ক্ষেত্রে খুবই সুবিধা হবে। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ভূগোল, ওয়েস্ট বেঙ্গলের ভূগোল এবং এই যে আমার লিমিটেড ডিপার্টমেন্টাল অ্যান্ড হাফ ইয়ারলি ডিপার্টমেন্ট এক্সামিনেশন যে কম্পিটিশন গাইড বুকটা আছে, সিভিল অডিটস অ্যাকাউন্টস অ্যান্ড সার্ভিস রুল, এখান থেকে কিছু আমি আলোচনা করব, কম্বাইন্ড আলোচনা করবো দুটো থেকে। কারণ আমাদের জ্ঞান নলেজটা একটুকু মানে এত বড় আপনার ভাস্ট সিলেবাস রয়েছে সমস্ত সাবজেক্টে, সব দিকে নজর দেওয়া সম্ভব হচ্ছে না। তাই আমি আজকে ঠিক করেছি আজকে ওখানে জ্ঞান নলেজের উপরে আমি কিছুটা রিভার্স, ওয়েস্টবেঙ্গলের রিভার্স সংক্রান্ত একটা আলোচনা করার পরে আমি সিভিল অডিটস অ্যাকাউন্ট সার্ভিসের একটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত দেখুন, আমি আপনাদের জন্য বিশেষ বিশেষ নদীগুলোকে, যে নদীগুলো ইম্পর্টেন্ট ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, সেইগুলোকে আমি একটু হলুদ দাগ দিয়ে দিচ্ছি। তোরসা, তিস্তা, ঠিক আছে, সেই সেই নদীগুলোকে স্পেশালি আপনারা করবেন। মহানন্দা, দেখুন ময়ূরাক্ষী, ঠিক আছে, জলঙ্গি, ভাগীরথী, দামোদর, কংসাবতী, এই নদীগুলো যে আমি দাগ দিয়েছি সেই নদীগুলো একটু বিশেষ বিশেষভাবে দেখবেন। ইছামতি, হুগলি, সুবর্ণরেখা, এই নদীগুলো একটু ভালো করে দেখবেন। আর ম্যাপটা পারলে, ম্যাপটা পশ্চিমবঙ্গের ম্যাপটা মানে বেসিক্যালি রিভার্স যেটা দেওয়া আছে, মাধ্যমিকের বইও আপনারা পাবেন, এই রিভার্সের ম্যাপটা খুব ভালো করে একবার দেখে নেবেন। কারণ দুই চারবার দেখলে আপনাদের মাথার মধ্যে ঢুকে যাবে যে কোন নদীটা কোন জেলাতে রয়েছে। ঠিক আছে, এই যে নদীগুলো রয়েছে তার আমি নিচে ডিস্ট্রিক্টের একটা ম্যাপ, পশ্চিমবাংলার যে কোন ডিস্ট্রিক্ট কোন জায়গাতে রয়েছে সেটা এখানে অ্যাড করেছি। হুম কার সাথে কি বর্ডার আছে, বর্ডার গুলো আপনারা লক্ষ্য করবেন। দার্জিলিং এর সাথে কার বর্ডার আছে, কালিম্পংয়ের সাথে কার বর্ডার আছে, দেখুন কালিম্পংয়ের সাথে ভুটানের আছে, সিকিমের আছে। এই সকল প্রশ্নগুলো খুব লাইট, মানে খুব ইজি কোশ্চেন, কিন্তু ভুল হয়ে যেতে পারে। আলিপুরদুয়ারের সাথে কার কার বর্ডার আছে, ঠিক আছে, কোচবিহারের সাথে কার বর্ডার আছে, এই যে বাংলাদেশের সাথে আসামের সাথে রয়েছে। এই চিকেন নেকের আমি দাগ দিয়েছি, এই চিকেন নেকটা বারবার আসে। ঠিক আছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, টোটাল সিচুয়েশন গুলো কোনটা একটা যদি নিজে হাতে একটা ম্যাপ আঁকতে পারেন খুব ভালো হয়। মালদা, দক্ষিণ দিনাজপুরে মালদা, মালদা একটু নজরে দেখা, শুধু দেখা, দেখলে আপনাদের অনেক জানেন, অনেকে দেখেছেন, বারবার দেখেছেন, তাও বলছি যে এইগুলো পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখুন বীরভূমের সাথে কিভাবে বর্ডার গুলো রয়েছে, সেই জিনিসগুলোকে আপনারা একটু খুব ভালো করে দেখে নেবেন। আমি আসি আপনাদের জন্য যে বিষয়টা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে পশ্চিমবাংলার নদ নদী। এই দেখুন আমি অনেকগুলো ম্যাপে, দুটোখানা ম্যাপ এখানে দিয়েছি। দেখুন আমি যেটা বলছিলাম যে রিভার্স অফ নর্থ বেঙ্গল, এগুলোকে আমরা হিমালয়ান রিভার্স বলি। ঠিক আছে, তো দিস রিভার্স অরিজিনেট মেনলি ইন দ্য ইস্টার্ন হিমালয়াস and flows swiftly with deep valleys in the upper course. They are snow fed and rain fed. snow fed এবং rain fed দুটোই। ঠিক আছে, তো এই নদীগুলো কি কি আছে? তিস্তা নদী আছে। তিস্তা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? হুম তিস্তা নদীর উৎপত্তি হচ্ছে আপনার টুসামো লেক থেকে, ল্যামো লেক থেকে উত্তর সিকিমের তিস্তা নদী। ইট ফ্লোজ সাউথওয়ার্ড থ্রু দার্জিলিং অ্যান্ড জলপাইগুড়ি। আমি ওই জন্য প্রথম ম্যাপটাতে দেখালাম যে কোন তিস্তা নদীটা কোন জায়গা থেকে কোথায় গেছে, দার্জিলিং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট দিয়ে গেছে। ঠিক আছে, টি এস ও, শো উচ্চারণে টো, লামো, এল এইচ এ এম ও লেক। ছোট্ট ছোট্ট করে প্রশ্ন দেয় 1 নম্বর 2 নম্বরে। আফটার এন্টারিং বাংলাদেশ ইট জয়েন্স দ্য ব্রহ্মপুত্র। তাহলে কোথায় গিয়ে পড়েছে? ব্রহ্মপুত্র। হুম
পড়েছে। It is the most important rivers of North Bengal. তাহলে আমার তিস্তা নদী থেকে যদি 2 নম্বর প্রশ্ন আসে লিখতে পারেন তোরসা। তোরসা হচ্ছে আপনার অরিজিনেটেড ভুটান হিমালয়স থেকে এসছে, ফ্লোস থ্রু আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, আলটিমেটলি মার্জ উইথ দ্য ব্রহ্মপুত্র সিস্টেম ইন বাংলাদেশ, হ্যাঁ, নোন ফর সাডেন ফ্লাডস ডিউরিং মনসুন। বর্ষাকালে এটা হঠাৎ করে বন্যার, যেহেতু এটা স্নোফেড এবং রেনফেড দুটি বর্ষাকালে অনেক জল খুব ওভারফ্লো হয়, তার জন্য খুব এটাতে বন্যা হয়। তারপর হচ্ছে জল ঢাকা, ভুটান থেকে এসছে নদীটা, কালিম্পং অ্যান্ড জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট দিয়ে গেছে, ইম্পর্টেন্স ফর ইরিগেশন হাইড্রো ইলেকট্রিক্যাল প্রজেক্ট। রাইডাক আর সংকোচ নদী স্মলার হিমালয়াস রিভার্স এই দুটো, ঠিক আছে, flow south eastwards into Bangladesh, contribute to flood plains of North Bengal. ছোট্ট ছোট্ট করে 1 নম্বর 2 নম্বর প্রশ্ন দেয়। রিভার্স অফ সাউথ বেঙ্গল, গঙ্গা বেসিনের রিভার আমাদের বেশিরভাগ এটা স্লো ফ্লোয়িং রিভার যেগুলো আছে, হ্যাঁ, মেন্ডারিংস অ্যান্ড ডিস্ট্রিবিউটরিজ অফ দ্য গঙ্গাস ফর্মিং দ্য ফার্টাইল প্ল্যান্টস অ্যান্ড ডেল্টা। এই যে গঙ্গা যেটা আমাদের যেটা 2 ভাগে ভাগ হয়ে আপনার আপনার মালদা এতে ওয়েস্ট বেঙ্গল ঢোকার পরে ফ্লোজ ইস্টওয়ার্ড ইন্টু দ্য বাংলাদেশ, পদ্মা রিভার হয়ে ঢুকেছে। ইট ইজ দ্য মেন রিভার সিস্টেম কন্ট্রিবিউটিং সাউথ বেঙ্গল ড্রেনেজ সিস্টেম। সাউথ বেঙ্গল ড্রেনেজ সিস্টেম আমরা পরবর্তীকালে দেখবো ভাগীরথী হুগলি রিভার কিভাবে আমাদের। দ্য ভাগীরথী ইজ দ্য ওয়েস্টার্ন ডিস্ট্রিবিউটরি অফ দ্য গঙ্গা, ওয়েস্টার্ন দিকে এসছে। আফটার জয়নিং ইন জলঙ্গি, কোথায় মিলিত হয়েছে? জলঙ্গির কাছে। এই জলঙ্গি রিভারটা আমি ওই জন্য দাগ দিয়েছিলাম। ইট ইজ কল হুগলি। এই জলঙ্গির থেকে এর নাম হচ্ছে হুগলি। পোস্ট পাস্ট মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি ডিস্ট্রিক্ট, তারপর তো বিহারমঙ্গলে পড়েছে। মোস্ট ইম্পর্টেন্ট রিভার্স অফ ফর নেভিগেশন, ট্রেড অ্যান্ড পোর্টস। এটাই হচ্ছে আমাদের আসলে হুগলি নদীটাই হচ্ছে আমাদের মূল নদী, যেটার মাধ্যমে শিল্প, ব্যবসা বাণিজ্য এবং নেভিগেশনের কাজ হয়। দামোদর রিভার ছোট্ট ছোট্ট করে দিয়েছি নদীগুলো। দামোদর রিভার সরো অফ বেঙ্গল বলা হয়, হ্যাঁ, ছোটনাগপুর থেকে এসছে। দামোদর ভ্যালি কর্পোরেশন রয়েছে এবং জয়েন্টস দ্য হুগলি। দামোদর রিভার। অজয়, ময়ূরাক্ষী, কংসাবতী, এই 3টে নদী, অজয়, ময়ূরাক্ষী, কংসাবতী। প্লেটু রিভার্স ফ্লোয়িং ইস্টওয়ার্ড দিয়ে গেছে, ইম্পর্টেন্ট ফর ইরিগেশন, সেসনাল অ্যান্ড স্ট্রং মনসুন ফ্লো। আপনারা 3টে নদী জানেন যে এগুলো আমাদের হুগলি নদীতে মিশেছে। ডেল্টাইক রিভার্স অফ সুন্দরবন, সুন্দরবনে দেখুন কি কি রিভার্স আছে। মাটলা রিভার্স, টাইডাল রিভার্স বলা হয়। টাইডালের সাথে সম্পর্ক রয়েছে রিভার্স ইন দ্য সাউথ 24 পরগনা। হ্যাঁ, নো ফ্রেশ ওয়াটার সোর্স অ্যাট প্রেজেন্ট, এর কোনো ফ্রেশ ওয়াটার সোর্স নেই। টাইডাল অর্থাৎ সামুদ্রিক টাইডাল থেকে এই নদীর জলপ্রবাহ হয়, স্ট্রংলি ইনফ্লুয়েন্সড বাই টাইডস। তারপর হচ্ছে বিদ্যাধরী, ওয়ান্স আ মেজর ডিস্ট্রিবিউটরি অফ দ্য গঙ্গেস। এটা একসময় ছিল খুব বড় আকারে একটা জল প্রবাহ হতো, কিন্তু বর্তমানে নদীটার জল খুব একটা নেই। নাও লার্জলি সিল্টেড, পলি জমে একবারে বুঝে গেছে। ইম্পর্টেন্ট ইন হিস্টোরিক্যাল ডেল্টা ফরমেশন। রায়মঙ্গল, ঠাকুরান আর সপ্তমুখী থ্রু দ্য সুন্দরবনস ম্যানগ্রোভ রিজন দিয়ে গেছে। ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ইন পার্টস রায়মঙ্গল। হ্যাঁ, এটা এই নদীগুলো আমি এখানে ভাগ করে দিয়েছি এই কারণে। এই নদীগুলো আসলে আপনাদেরকে ইয়ে করছি, বিশেষত যে নদীগুলো আপনারা বইয়ে পড়বেন আর কি, যে গাইডলাইন নেবেন আর কি, বিভিন্ন মাধ্যমিকের বই পাবেন। তারপর আপনারা এটা গুগল সার্চ করে বিভিন্ন নদীগুলোর গতিপথগুলো দেখে নেবেন, ঠিক আছে। হিমালয় রিজেন রয়েছে তিস্তা, তোরসা, জলঢাকা, 3টে নদী আমি বলেছিলাম যে 3টে নদী বেশি ইম্পর্টেন্ট। ডুয়ার্স এবং টেরাই অঞ্চলে রাইডাক 1, রাইডাক 2 দুটো নদী রয়েছে দেখবেন। সংকোচ রিভার রয়েছে, রাইডাকের থেকে দুটো আছে, রাইডাক 1, রাইডাক 2। প্লেটু ফ্রেঞ্চ রিভার রয়েছে, প্লেটু আমাদের
এই দামোদর, অজয়, ময়ূরাক্ষী এটা। আর এলুভিয়াল প্লেন রয়েছে ভাগীরথী, হুগলি আমাদের। এবং এবং ডেল্টাইক রিজনে রয়েছে মাতলা, বিদ্যাধরী আর রায়মঙ্গল। এই যে এই কয়েকটা নদী খুব ভালো করে পড়বেন। মানে টোটাল যেমন নদী ধরে 3, 3, 4, 5, 6, 7, 8, 9, নটানে একটাই, 9, 10, 11, 12। আর জলঙ্গি টলঙ্গি ছোট ছোট নদীগুলো যেগুলো সেগুলো পড়বে। এক্সাম ওরিয়েন্টেড কি হচ্ছে, এক্সামের জন্য এই পয়েন্টগুলো মনে রাখবেন যে লার্জেস্ট রিভার হচ্ছে গঙ্গা। ঠিক আছে, আমরা জানেন গঙ্গা, যদি আপনি টোটাল গঙ্গোত্রী হিমবতী ধরুন একবারে বে অফ বেঙ্গল পর্যন্ত, ওর হচ্ছে আপনার 2525 কিলোমিটার রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট রিভার্স ফর ইকোনমি, আমাদের মোস্ট ইকোনমিক্যাল যে আমাদের পশ্চিমবঙ্গের যে সবচাইতে বেশি, শুধু পশ্চিমবঙ্গের বলবো না, এটাকে ভারতবর্ষেরই বলবো, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট রিভার ফর অর্থনৈতিক দিক দিয়ে এটা খুব ইম্পর্টেন্ট একটা নদী। থার্ড কোন রিভার রয়েছে, তিস্তাতে মাধ্যমে প্রচুর বন্যা হয়। আমাদের এইদিকে যদি নর্থ বেঙ্গলও সাউথ বেঙ্গলেও কিন্তু অনেকগুলো নদী আছে যার ফলে বন্যা হয়, যেমন দামোদর নদীতে টিবিসি প্ল্যান্ট রয়েছে, তার সত্ত্বেও কিন্তু আমরা বর্ষাকালে দেখি এর মাধ্যমে প্রচুর আমাদের অনেক জায়গা আছে বর্ধমানের বা হুগলির, এই জন্য বন্যা হয়। এবারে ম্যাপটা এখানে আর একটা দেওয়া আছে দেখার জন্য। এরপরে কি দিয়েছি, এই নদীগুলো যেগুলো আলোচনা করলাম তাদের ট্রিবিউটারিজ কি কি আছে যেটা দেয়, অর্থাৎ বললো যে আপনাকে একটা তিস্তা নদীর একটা ট্রিবিউটারির নাম বলুন। ঠিক আছে, তাহলে তিস্তা নদী কোথা থেকে এসছে আমরা দেখেছি। হ্যাঁ, তোষ লামো লেক সিকিম থেকে এসছে, যা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ফ্লো হয়েছে। ট্রিবিউটারি কি আছে, রাইট ব্যাংকের ট্রিবিউটারিজ রয়েছে, রঙ্গিত, রেলি আর কালীছড়া। এই তিনটে মনে রাখলেই হবে, একটা দুটো দেয়, তিনটে মনে রাখার চেষ্টা করবেন। লেফট ব্যাংকে আছে গ্রেট রাংপো, হ্যাঁ, দাচুংচু আর লেচেনচু। ঠিক আছে, এর হচ্ছে ট্রিবিউটারিজ, উপনদী। তিস্তা হলো তোরসা, তোরসা ভুটান হিমালয় থেকে এসছে, এবারে আলিপুর দিয়ে বাংলাদেশে ঢুকে গেছে। ট্রিবিউটারিজ রয়েছে কালজানি, রায়ডাক ওয়ান, হ্যাঁ, মুজানাই আর সংকোচ। এরপরে আছে জল জলঢাকা রিভার। জলঢাকা রিভার অরিজিন হচ্ছে ভুটান থেকে এসছে, কালিম্পং দিয়ে জলপাইগুড়ি দিয়ে গেছে। এই ট্রিবিউটারিজ নামগুলো মূর্তি, দিয়ানা আর নিউরা। এই রিভারগুলো মনে রাখবেন। এগুলো এই বলার সময় যদি লিখে নিতে পারেন। আমি পিডিএফটা, এই পিডিএফটা আমাদের যারা বই নিয়েছেন আর কি, তাদের তো আমার কাছে নাম্বারগুলো রয়েছে, তাদেরকে হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দেবো। ঠিক আছে, এরপরে দেখুন সাংকোচ রিভার অরিজিন হয়েছে ভুটান হিমালয়াস থেকে, অ্যাক্ট এজ এ ন্যাচারাল বাউন্ডারি ইন পার্ট অফ নর্থ বেঙ্গল। নো মেজর ট্রিবিউটারিজ ওয়েস্ট বেঙ্গল। এর কোনো সাংকোচ রিভারের কোনো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো ট্রিবিউটারি কোনোদিন নেই। এরপরে ছোটনাগপুর নদীতে যেগুলো আসছে, প্রথম হচ্ছে দামোদর রিভার, ছোটনাগপুর প্লাটু থেকে উৎপন্ন হচ্ছে ঝাড়খণ্ডে। হুগলির এটা ফ্লো হয়েছে হুগলি রিভারে, এটি বরাকর, কোনার, বোকারো এর জামুনিয়া থ্রু আউট বেঙ্গল বলা হতো। এটাতে ডিবিসি প্রজেক্ট হয়েছে। এই ডিবিসি প্রজেক্ট সম্বন্ধে আপনারা শর্ট নোট করে নেবেন, ডিবিসি প্রজেক্ট কত সালে হয়েছে, কি কি এর কৃষিকার্যের ভূমিকা কি, এগুলো আপনারা বই থেকে করে নেবেন, কারণ একসাথে নদীর সাথেও কিন্তু প্রয়োজন হয়ে যায়। অজয় রিভার ছোটনাগপুর প্লাটু থেকে এসছে। অজয় রিভারের ট্রিবিউটারিজ হচ্ছে আখরো, জয়ন্তী, তুমুনি। জয়েন করেছে ভাগীরথীতে। ময়ূরাক্ষী রিভার রয়েছে ত্রিকুট হিলস থেকে এসছে ঝাড়খণ্ডের। ট্রিবিউটারিজ ময়ূরাক্ষী হচ্ছে দ্বারকা আর ব্রাহ্মণী। ত্রিকুট শিল থেকে হচ্ছে ময়ূরাক্ষী, ত্রিকুট শিল থেকে এসছে। এটা হচ্ছে আপনার দ্বারকা আছে, ব্রাহ্মণী, আর এটা হচ্ছে এখানে প্রজেক্ট রয়েছে মেসাঞ্জোর ড্যাম।
মেসার্জন ড্যাম রয়েছে ময়ূরাক্ষীতে। কংসাবতী রয়েছে রিভার, ছোটনাগপুর প্লেট থেকে এসছে। এর টিউটে রয়েছে কুমারী, ভৈরব, ভৈরবঙ্কি, আর হচ্ছে তারাফেনী, তারাফেনী, TARAFENI। সুবর্ণরেখা অরিজিন হচ্ছে ছোটনাগপুর প্লেট থেকে, টিউটে রয়েছে দুলং, দুলুং, ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখবেন। চুপ করে দিয়ে দিলে যে পারবে সে 1 নম্বর পেয়ে যাবে, যে পারবে না সে 1 নম্বর গেল। 1 নম্বর কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস, বে অফ বেঙ্গলে গেছে পড়েছে। এরপরে গঙ্গা রিভার সিস্টেমে, গঙ্গা রিভার সিস্টেমটা খুব ভালো করে পড়বেন। এখানে আমাদের গঙ্গা রিভারে যে ভাগীরথী, এটা ডিস্ট্রিবিউটেড ভাগীরথী, জলঙ্গি, মাথাভাঙ্গা, ইচ্ছামতি, চূর্ণী। ভাগীরথী হুগলি রিভার সিস্টেমে রয়েছে, এটা দুটো মিলে হুগলি রিভার হয়েছে, একসাথে জয়েন্ট হয়েছে, তারপর হুগলি রিভার হয়েছে। ট্রিবিউটারি সহ ভাগীরথী হুগলি হচ্ছে জলঙ্গি, অজয়, দামোদর, ময়ূরাক্ষী, রূপনারায়ণ। এরা সবাই এই এই নদীগুলো সব উপনদী এখন ভাগীরথী হুগলি নদীতে পড়েছে। মোস্ট ইম্পর্টেন্ট রিভার, নেভিগেশন পোর্ট কলকাতাতে আমি আগে আলোচনা করেছি। রূপনারায়ণ রিভার, এটা ত্রিপুরেছে দ্বারকা আর শিলাবতী, দ্বারকা শিলাবতী হুগলি নদীতে জয়েন করেছে রূপনারায়ণ রিভার। ঠিক আছে। ইছামতি রিভার, ইছামতি রিভার সিস্টেম। এখানে একটা যমুনা বলে আছে, সেই যমুনা নয় কিন্তু, যমুনা এবং বেতনা, এই টিভিতে যমুনা এবং বেতনা। যমুনা পর্যন্ত বলতে কিন্তু ওই যে ব্রহ্মপুত্র যমুনা, ওই যমুনা নয়। ইন্দো বাংলাদেশ বর্ডার, ফর্মস ইন্দো বাংলাদেশ বর্ডার। চূর্ণী রিভার, মাথাভাঙ্গা ডিস্ট্রিবিউটরি অফ মাথাভাঙ্গা নদী রিভার, আর ফ্লোস থ্রো নদিয়া ডিস্ট্রিক্ট। চূর্ণী ছোট্ট নদী। এবার ডেল্টা, যে আমাদের যে নদীগুলো আপনার ডেল্টায় যে সুন্দরবনের যে রিভার সিস্টেম নদীগুলো আছে, টাইডাল লাইন স্টুয়ারিস রিভার্স যেগুলোকে আমরা বলে থাকি, এটা মাতলা রিভার, টাইডাল রিভার্স বলে এখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে। বিদ্যাধরী রিভার, ওল্ড ডিস্ট্রিবিউটেড অফ গঙ্গেস, এটা ওল্ড, আমি আগে আলোচনা করলাম। এর দুটো ট্রিবিউটারির নাম মনে রাখবেন। এর হচ্ছে পিয়ালি আর আর কি হচ্ছে গোবাদিয়া। রায়মঙ্গল, ইচ্ছামতি, এর ট্রিবিউটারি হচ্ছে ইচ্ছামতি, রায়মঙ্গলের ইচ্ছামতি। এতে বাংলাদেশ বর্ডার, বর্ডার এটাকে ইন্টারন্যাশনাল বর্ডার ফর্ম করেছে। ঠাকুরান রয়েছে, ট্রিবিউটারি হচ্ছে মৃদঙ্গ ভাঙা, ট্রিবিউটারির নাম হচ্ছে মৃদঙ্গ ভাঙা। সপ্তমুখী রিভার রয়েছে, ট্রিবিউটারি রয়েছে গোনা, সপ্তমুখী ট্রিবিউটারি রয়েছে গোনা, GONA। এখানে একটা চার্ট করে দিয়েছি নদীগুলো, যে ট্রিবিউটারি গুলোর নাম এখানে চার্ট করে দেওয়া আছে, ওইটাই আলোচনা করা আছে এখানে সংক্ষেপে একটা চার্টের মাধ্যমে। তাহলে এখান থেকে আমরা দেখব যে ম্যাক্সিমাম ট্রিবিউটারিজ রয়েছে দামোদর হুগলি রিভারের। সুনোফেড রিভার হচ্ছে তিস্তা, টাইডাল রিভার মালটা, রায়মঙ্গল, বর্ডার রিভার হচ্ছে ইছামতি, রায়মঙ্গল, আর ইকোনমিক লাইফ টাইম আমাদের হচ্ছে লাইফ টাইম রিভার হচ্ছে হুগলি রিভার। এরপরে কি করেছিলাম, আমি একটা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে এখানে 20 মার্চের একটা কোশ্চেন, একটা 20 রিভার সিস্টেম সম্বন্ধে যদি 20 মার্চের একটা প্রশ্ন দিয়ে দেয়, তারপরে আপনারা কি লিখবেন সেই প্রশ্নটা এখানে আলোচনা করে দেওয়া আছে। টোটাল এই যে টোটাল আপনার যে রিভার সিস্টেমটা আছে 20 মার্চের, টোটাল যত নদী আছে, যে নদীগুলো আমরা আলোচনা করলাম, সেই নদীগুলো নিয়ে একটা বিস্তারিত একটা আলোচনা করে দেওয়া আছে এর মধ্যে, যেখানে আপনি সমস্ত আহ, আগের যে আলোচনা করলাম সেইগুলোই এখানে অ্যাড করে একটা পশ্চিমবঙ্গের রিভার সংক্রান্ত একটা নোট, একটা 20 নম্বরে একটা আলোচনা করা আছে। বাই চান্স যদি চলে আসে যে পশ্চিমবঙ্গের নদ নদীর সম্বন্ধে আলোচনা করুন, তখন কিন্তু এই সমস্ত নদীগুলো একসাথে জয়েন করে সমস্ত কিছু লিখতে হবে, যাতে আমার অ্যান্সারটা, আপনারা যদি সমস্ত নদী রিভার সিস্টেম পশ্চিমবঙ্গের করায়ত্ত করতে পারেন,
তাহলে এইটা কিন্তু আপনার লিখতে খুব একটা অসুবিধা হবে না। কিন্তু এটা যদি হাতের কাছে রেডি করা থাকে তাহলে কিন্তু আপনাদের পক্ষে খুব সুন্দর হবে। ঠিক আছে, এটা ছিল আমার আজকে রিভার সংক্রান্ত আলোচনা। তারপরে আমরা চলে যাব আজকে নিচের দিকে একটা এটাই বাংলাতে করে দেওয়া আছে। এই জিনিসটা আমি বাংলাতে করেছি, দেখুন এখানে এখানে এই এই রিভার সিস্টেমটা এখানে বাংলাতে আপনার লেখা আছে। হ্যাঁ, উচ্চারণগুলো ওখানে ওখানে যেমন উচ্চারণগুলো ইংরেজি উচ্চারণগুলো দেখছিলেন, একটা লাগতো এখানে এই উচ্চারণগুলো ঠিকঠাক পাবেন। এখানে কালজানি, বুঝনাই, রায়ডাক, জল ঢাকা, ঠিক আছে, সংকোচ, এই রিভারগুলো এখানে পাবেন। লামুহদ থেকে শো লামুহদ, এখানে লিখেছে টি এসো, সেটা শো উচ্চারণ করছে, শো লামুহদ থেকে এসে সিকিমের। ঠিক আছে, এই যে সমস্ত দেখুন মূর্তি, দায়ানা, নিয়েরা, এই উচ্চারণগুলো আপনারা এখান থেকে করে নিতে পারবেন। বাংলার দক্ষিণ নদীগুলো বরাকর, কোনার, বোকারো, জামুনিয়া, এই সমস্ত নদীগুলো, এই যে নদীগুলো আমি এতক্ষণ আলোচনা করলাম সেগুলো এর মধ্যে আপনার আলোচনা করছে। এবং এইটার মধ্যে 22 পৃষ্ঠার একটা আমি নোট তৈরি করেছি। ঠিক আছে, সেই নোটটার মধ্যে কিন্তু ইংলিশ বাংলা ম্যাপ নিয়ে আপনার ডিটেলস আলোচনা করা আছে, যাতে নদী থেকে দেখুন এটা একটা কম্পিটিটিভ এক্সামিনেশন, হয়তো আপনার 5 মার্কস আসবে, কিন্তু এত বড় 22 পৃষ্ঠা একটা নোট তৈরি করতে হবে আপনাকে। ঠিক আছে, 5 নাম্বারকে 3 নাম্বারের জন্য করতে হতে পারে, কারণ আপনাকে মনে রাখবেন যে এটা কিন্তু টোটালটাই কম্পিটিটিভ এক্সামিনেশন। 1 নাম্বারের জন্য কিন্তু আপনি ছিটকে যেতে পারেন, তাই জন্য একটা নম্বর ছাড়া যাবে না। ঠিক আছে, এরপরে চলে আসে আমাকে বিশেষ জিনিস আলোচনা করার জন্য। এখানে দেখুন আমার এখানে দেখুন একটা জিনিস একজন বলছিল যে আমি এটা একটু ডাউনলোড করলাম। 2021 সালের যে পরীক্ষা হয়েছিল লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশন। হ্যালো, 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 একটু পরে যাচ্ছি, 10-15 মিনিট পরে। না, যাচ্ছি আমি একটু জিনিস করছি। ঠিক আছে, তো এই এই জিনিসটা আমি আপনাদের 21 যে এক্সাম হয়েছিল, অ্যাডভার্টাইজমেন্ট 21 এক্সামটা হয়েছিল, সেটা আপনার রেজাল্ট বেরিয়েছিল আগস্ট মাসে 23-এ। সেখানে কতজন ক্যান্ডিডেটকে ডেকেছিল এখানে দেখুন, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9 বলতে 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 73 জনকে ডেকেছিল। ঠিক আছে, এখানে দেখুন সবচাইতে জেনারেল যে কাট অফ মার্কস ছিল 242। তাহলে আপনি বুঝতে পারছেন এটা লেস দেন কত হয়ে যাচ্ছে, দেখুন 54% হচ্ছে, 53-4%-এ ডাক কল পেয়েছিল। জেনারেল কাস্ট পেয়েছিল, এসসি পেয়েছিল 192, কত কম মার্কস কল পেয়েছিল, তাই না? আর এসটি পেয়েছিল 131, মানে আপনি যদি হিসাব করে দেখেন এসটির সাথে জেনারেল কাস্টের ডিফারেন্স হচ্ছে প্রায় ডাবল। হ্যাঁ, হ্যাঁ, 180% হচ্ছে জেনারেল কাস্ট, তাই না? যে হারে মার্কস দিয়েছে, তাতে এইটা কিন্তু আপনি যদি দেখেন তাহলে কিন্তু আপনি যদি ভ্যাকেন্সি যদি বেশি থাকে, আপনার যদি কম্পিটিটিভ যদি সেরকম না হয়, কোশ্চেন পেপার যদি টাফ হয়, কিন্তু আপনার পার্সেন্টেজ কমে যেতে পারে, অসুবিধা কোনো কারণ নেই। হ্যাঁ, লাস্ট পরীক্ষাতে যেটা উঠেছিল সেটা হচ্ছে আপনার টোটাল উঠেছিল 316 জেনারেল কাস্টে, লাস্টে 316 উঠেছিল, যেটা আপনার লাস্ট এক্সাম হয়ে গেল আর কি, যেটা নিল আর কি, সেটা 316 উঠেছিল। 316 উঠেছিল, তাহলে 316 তো অনেক বেশি মার্কস। আমি যদি টোটাল ওর ইন্টারভিউ মার্কসটা যদি আমি ধরে নিই, ইন্টারভিউ নিয়ে বলছি 63% হয়ে যাচ্ছে, তাহলে তো ও রিটেন পরীক্ষাতে তো 60% পেয়ে গেছে, 62% পেয়ে গেছে। ঠিক আছে, তাই ভাই বলছি যে আপনার ভয়ের কোনো কারণ নেই। কিন্তু আমাদের সময় যেটা হয়েছিল, আমি একটা দেখা জিনিস, আমাদের সময় যে নোটিফিকেশন যেটাই আমরা চাকরিটা পেয়েছিলাম আর কি, লিমিটেড ডিপার্টমেন্টে, যাদের আমাদের সবচেয়ে একটা 2015 সালে একটা বড় গ্রুপ ছিল, 770 জনের ছিল। আমরা প্রথমে 57 জন জয়েন করেছিলাম। ঠিক আছে, দেখুন আমি ছিলাম 35 নম্বর, আমার নাম ছিল, এই দেখুন অসিত হালদার, 35 নম্বর। ঠিক আছে, আমি জয়েন ভিডিও ছিলাম জেনারেল কাস্ট। ঠিক আছে, তাহলে এইখানে এখানে দেখতে পাচ্ছেন যে যে এই যে টোটাল আমি একটা দেখানোর জন্য বিশেষ এটার জন্য দেখাচ্ছি যে যার কারা কারা পেয়েছিল, কোথা থেকে এসছে তারা, দেখুন জয়েন ভিডিও আছে, সিআই আছে, হ্যাঁ,
জয়েন্ট বিডিও, সিআইএ, দেখুন সমস্ত পিএসসি দিয়ে তারা সি গ্রুপ, ডাব্লিউবিসিএস, ডি গ্রুপ সমস্ত তারাই পেয়েছে কিন্তু দেখুন, ভালো করে লক্ষ্য করে দেখুন। তাহলে কিন্তু এখানে কিন্তু কোনো রকম অন্য কোনো জায়গা থেকে আসেনি। সিআই, এসআই আছে, সাব ইন্সপেক্টর পুলিশ আছে, ঠিক আছে, এগুলো পেয়েছে, ঠিক আছে। দেখুন সমস্ত যেমন পিএসসি, মিসলিনিয়াস সার্ভিস এবং ডাব্লিউবিসিএস দিয়ে যারা চাকরি পেয়েছিল তারাই কিন্তু এখানে পেয়েছে। তার মানে এই নয় যারা অন্য ডিপার্টমেন্ট থেকে আসছেন তারা পাবেন না, ঠিক আছে। কারণ এই সকল ক্যান্ডিডেট গুলো পিএসসি তে পরীক্ষা দিয়ে খুব মানে ডাব্লিউবিসিএস পরীক্ষাতে যেভাবে আজ থেকে যে 20 বছর আগে ডাব্লিউবিসিএস পেয়েছে তার পরীক্ষাটা অনেক বেশি টাফ হতো। এখনো টাফই হয়, টাফ বলবো না এখন টাফ হয় না তা নয়, এমসিকিউ তো তখন ছিল না, এখন তো এমসিকিউ যুগ চলে এসছে, ঠিক আছে। তো তারা পেয়েছে। আপনারা যেখান থেকে 300-3600 গ্রেড পেতে চাকরি করছেন, 8 বছর হয়ে গেছে, তারা যদি এটা পড়াশোনা সিরিয়াসলি পড়াশোনা করে, আমি যেদিন দেখালাম যে আপনাদেরকে সাধারণ ক্যাটাগরি থেকে আপনাদের যদি আসতে হয়, অর্থাৎ ডিএম এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট, আপনাদের যে পিএসসি নয়, বা ইঞ্জিনিয়ারিং সেকশন থেকে আসছেন, মেডিকেল থেকে আসছেন, ঠিক আছে, তারাও যদি আসতে চান তাহলে কিন্তু আপনাদের অনেক বেশি সিরিয়াস হতে হবে। এটা আমি ঠিক মতো দেখাতে চাইছি না, ঠিক আছে। এটা ডাউনলোড করলে অবশ্য পাবেন, এটা তো আমাদের তো কোনো ব্যাপার না এটা দেখা, না এটা তো ওপেন টু অল, ওপেন টু অল, আপনি সার্চ করলেই অর্ডার পেয়ে যাবেন, ঠিক আছে। তো এইটা একটা আছে। এর সাথে এর সাথে আমার এটা আপনাকে দেখালাম যে 342, 242 উঠেছিল আউট অফ 450 মধ্যে। এসসি তে হচ্ছে 192, কত কম মার্কসে পেয়েছে তাই না এসসি। আর লোয়েস্ট আরেকজন এসটি হচ্ছে 131.5, এটা কিন্তু 450 মধ্যে, ইন্টারভিউর জন্য কল পেয়েছিল আউট অফ 400, আর আউট অফ 450, ঠিক আছে। তাহলে আপনারা সিরিয়াসলি পড়াশোনা করুন। আমি আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এই বইটি থেকে আমি একটা বিষয় আলোচনা করব, যেটা আপনাদের ই টেন্ডার সংক্রান্ত কিছু তথ্য আমি আজকে বিশদভাবে আলোচনা করব। হুম, এখানে দেখুন একটা অর্ডার 2015 সালে বেরিয়েছিল, সেই অর্ডারটার যে আপডেশন কি আছে সেই অর্ডারটা সম্বন্ধে আমি আপডেট করে আলোচনা করেছি। এখন বলেছে কি, ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল আপডেটেড পলিসি ই-টেন্ডার সংক্রান্ত দিস প্রভিশনস অ্যাপ্লাই টু দ্য অল স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট। সমস্ত এই যে ই টেন্ডার হবে সেই ই টেন্ডারটা পশ্চিমবাংলার যত ডিপার্টমেন্ট আছে সমস্ত ডিপার্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য, সমস্ত অল ডিপার্টমেন্ট। একটা ফিনান্সের যে অর্ডার বেরোয় সেই অর্ডারটা কিন্তু কোনো ডিপার্টমেন্ট ইগনোর করতে পারবে না, 1 নম্বর। দু নম্বর হচ্ছে দু নম্বর হচ্ছে যে WBSR, আপনারা এই রুলটা কিন্তু পার্টিকুলারলি রুল 47, এই রুলটা কিন্তু অনেকগুলো আছে, 1 2 3 4, একবারে 10 8 9 এইগুলো সমস্ত কিছু পড়ে নেবেন, সাব রুলগুলো সমস্ত, এই রুলটাকে কিন্তু আপনারা ফলো করবেন। WBSR রুল 47, এটা খুব ভালো করে দেখে নেবেন, ঠিক আছে। এটার ভিত্তিতে কিন্তু টেন্ডার গুলো হয়, এটা হচ্ছে মাদার গভর্নমেন্টের ফিনান্সিয়াল রুল, তার ভিত্তিতে কিন্তু নোটিফিকেশন গুলো হয়। এতে ই টেন্ডার ক্ষেত্রে কি করলো না, ভ্যালুড ওয়ান, আপনারা জানেন যে এখন ই টেন্ডার করতে গেলে 1 লক্ষ টাকা তার বেশি হলে আপনাকে ই টেন্ডার করতে হবে, ই টেন্ডার পলিসির মাধ্যমে, ঠিক আছে, যেটা আগে ছিল 5 লক্ষ টাকা, ঠিক আছে, 1 লক্ষ টাকা করতে হবে। যেটা যে 3304 সম্ভবত এটা অর্ডারটা যেটা বেরিয়েছিল আপনার 2022-এ, 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা 1 লক্ষ টাকা করে দেওয়া হলো। আর সেখানে বলা হলো যে 10,000 টাকার নিচে কিন্তু আপনি পারচেস করতে পারেন উইদাউট টেন্ডার কোটেশন, ঠিক আছে। আর আপনার 1 লক্ষ টাকা বেশি হলে আপনাকে কি করতে, কোটেশন ফর্ম অ্যাটলিস্ট 4 রিলায়েবল ফার্ম থেকে কোটেশন করতে হবে, এটা ছিল, ঠিক আছে। সেইখান থেকে কি করলো, সেই জিনিসটা, এই যে 1 লক্ষ টাকার পরে এখানে জিনিসটা হচ্ছে এটা 10,000 থেকে 1 লক্ষ টাকা, এটা এটা ছিল এরকম, 10,000 থেকে 1 লক্ষ টাকা এটা কোটেশন, 10,000 টাকা পর্যন্ত আপনার হচ্ছে 10,000 টাকা পর্যন্ত হচ্ছে পারচেজ মে বি মেড উইদাউট টেন্ডার অর কোটেশন। হ্যাঁ, ডিপার্টমেন্টাল মাস্ট এনশিওর রিজনেবল মার্কেট প্রাইস। 2 নম্বর হচ্ছে 10,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত কোটেশন নিতে হবে চারজনদের কাছ থেকে, ঠিক আছে, 4টা রিলায়েবল ফার্মের কাছ থেকে কোটেশন নিতে হবে। আর 1 লাখ টাকার বেশি হয়ে গেলে আপনার ই টেন্ডার পদ্ধতি যেতে হবে, এটা ম্যান্ডেটরি। আর হাই বিল হয়ে গেলে তার জন্য যে ফিনান্সিয়াল রুল 47C ফলো করতে হবে। এরপরে চলে আসুন নেক্সট কি বলছে, আমি এটা গ্রাফের মাধ্যমে দেখাবো। পাবলিকেশন নোটিশ সবকিছু সিস্টেম আছে, কোথায় কি পাবলিকেশন হবে, বিড সাবমিশন হবে, প্রত্যেকটা ধাপে ধাপে
এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোই আমি একটা গ্রাফের মধ্যে ইএমডি, আপনার ইএমডি এবং এসডি মানে এগুলো আমি আগের একটা ভিডিওতে আমি বুঝিয়েছিলাম। ঠিক আছে, এটা আমি এখানে আলোচনা করছি না। এখানে আমি আরেকটা জিনিসে চলে যাচ্ছি। আপনার এওসি জানেন, এওসি বলতে হচ্ছে অ্যাওয়ার্ড অফ কন্ট্রাক্ট, যখন ফাইনাল আপনার ওয়ার্ক অর্ডার দেওয়া হচ্ছে সেটাকে এওসি বলে। ঠিক আছে, এওসি বলে। এখানে দেখুন লেখা আছে এগুলো, ই টেন্ডার ম্যান্ডেটরি ফ্রম 1 লাখ, হ্যাঁ, আগে ছিল 5 লাখ। ঠিক আছে, কোটেশন ম্যান্ডেটরি 4টা ফার্মের কাছ থেকে নিতে হবে, 10,001 টাকা থেকে আপনার 1 লক্ষ টাকা। মিনিমাম 3টে ভ্যালিড বিডস হতে হবে, হ্যাঁ, বিফোর অ্যাওয়ার্ডেড, এলস রিটেন্ডার হবে। অ্যাকসেপ্টেন্স অফ পাওয়ার এক্সেস রেট, গভর্নমেন্ট যা দেওয়া আছে ডেলিগেটেড পাওয়ার সেই অনুসারে করতে হবে। যে সবকিছু করতে পারবেন, কার কি পাওয়ার আছে সেটা আমি আলোচনা করেছিলাম। সেটা আমি আরেকবার আজকে আলোচনা করে দিচ্ছি, কারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, টেন্ডারটা। এই টেন্ডারের উপরে 20 মার্কসের কোশ্চেন একটা লেখা আছে, 20 মার্কসের কোশ্চেন অ্যান্সার। এটা এটা আমার বইয়ের মধ্যে আছে, 20 মার্কসের কোশ্চেন অ্যান্সার, সেই বই থেকে আজকে নিয়েছি জিনিসটা। ঠিক আছে, এই টেন্ডার কোশ্চেন আমি আলোচনা করছি না এটা। এরপর আমি দেখবো যে এখানে যেটা আমি বললাম যে শর্টে আলোচনা করছি, ইন্ট্রোডাকশন টু ই প্রকিউরমেন্ট। ই প্রকিউরমেন্ট ইজ, একটু বড় করে দিই। E-procurement is an online system introduced by the government of West Bengal for streamline and digitize the public procurement process. It ensures transparency, efficiency, and accountability of in tendering, bidding, and contract management across all government department and agencies. তাহলে এই টেন্ডারিং কেন করা হয় এটা তার এখানে লেখা আছে, এই টেন্ডারিং আমরা কেন করবো। For tender value 1 লাখ টাকার বেশি, rupees 1 lakh and above, e-tender through the centralized e-tender portal, মানে e-tender portal থেকে আপনাকে টেন্ডার করতে হবে। 1 লাখ টাকার বেশি হয়ে গেলে ম্যান্ডেটরি। ইন এডিশন টু পাবলিকেশন ইন প্রিন্ট মিডিয়া, তাছাড়া আপনাকে প্রিন্ট মিডিয়াতে পাবলিকেশন করতে হবে। সেরকম টাকা অনুসারে কিন্তু প্রিন্টের পাবলিকেশন গুলো আছে, দুটো নিউজ পেপার করবেন, বাংলা ইংরেজি করবেন, রিজনাল ল্যাঙ্গুয়েজ করবেন, কোন পেপারে করবেন সেটা বলে দেওয়া আছে। ওয়েস্ট বেঙ্গল, এটা হচ্ছে ইন ওয়েস্ট বেঙ্গল। প্রাইমারি মোডস অফ ই টেন্ডার আর ওয়াইডলি ইউজ থ্রো স্টেট ই টেন্ডার পোর্টাল থেকে করা হবে। ঠিক আছে, আর জেমের ক্ষেত্রে যদি মাল আপনারা কেনেন তাহলে কিন্তু জেমের পোর্টালে কিন্তু আপনারা টেন্ডার ছাড়া 25,000 টাকা পর্যন্ত আপনার টেন্ডার ছাড়াই আপনি মাল কিনতে পারেন, 25,000 পর্যন্ত। সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অনলাইন সিস্টেম আছে, এখান থেকে 25,000 টাকা পর্যন্ত জেম পোর্টালের মাধ্যমে আপনারা পারচেস করতে পারবেন। এরপর আসছে স্টেপ অফ প্রকিউরমেন্ট কি হবে, কিভাবে এই টেন্ডারটা করা হয়। প্রথম হচ্ছে টেন্ডার নোটিশ দিতে হয়, পাবলিক অ্যানাউন্সমেন্ট অফ রিক্রুটমেন্ট অফ ইনভাইটিং ফর বিডস। 1 নম্বর হচ্ছে টেন্ডার নোটিশ দেওয়া হয়। 2 নম্বর হচ্ছে প্রি বিড মিটিং হবে, যারা প্রি বিড মিটিং হবে, যারা বিডিং করতে চায় তাদের সাথে একটা মিটিং, দিস ইজ ফর প্রি বিড মিটিং, অফিসিয়াল ইন্টারাকশন বিটুইন দ্য procuring authority and the potential bidders before the bid submission deadline. বিফোর দ্য বিড সাবমিশন ডেডলাইনের মধ্যে একটা আপনার একটা মিটিং হবে, মিটিং করতে, এটাকে প্রি বিড মিটিং বলা হয়। ঠিক আছে, সাবমিশনের পূর্বে ডেডলাইন দেওয়া আছে, লাস্ট ডেট দেওয়া আছে, সে লাস্ট ডেটের পূর্বে কিন্তু একটা প্রি বিড মিটিং করা উচিত। বিড সাবমিশন, ভেন্ডার সাবমিট প্রপোজালস ইলেকট্রনিক্যালি ভায়া ডিএসসি ইন ই টেন্ডার পোর্টাল। তারপর তারা মিটিং এর পরে তারা ডিএসসি দিয়ে পোর্টালে বিডিং সাবমিট করবেন। তারপর কি হচ্ছে, এটা হয়ে গেলে তারপর তো আপনার এভালুয়েশন হবে। আমাদের টু বিড এভালুয়েশন আছে, ফিনান্সিয়াল টেকনিক্যাল, একটা হচ্ছে টেকনিক্যালটা আগে হবে, টেকনিক্যালটা অ্যাপ্রুভ হয়ে গেলে তারপর ফিনান্সিয়ালটা হবে। ঠিক আছে, ধরুন টেকনিক্যালে হয়তো দেখা গেল যে আমি 5 জন বিডার ছিল, এই 10 জন বিডার ছিল, 10 জনের বিডার মধ্যে আমি 4 জনকে রিজেক্ট করলাম, থাকলো 6 জন। তাহলে ফিনান্সিয়াল বিডে এসে কিন্তু L1 বিড কে হবে সেটা কিন্তু ফিনান্সিয়াল বিডে ঠিক হতে পারে। আপলোডিং দ্য পোর্টাল, ডিটারমাইন ক্রাইটেরিয়া আপলোডিং ইন দ্য পোর্টাল মানে কিন্তু ই টেন্ডার পোর্টাল। এরপর আমরা কি করি, সমস্ত ফাইনাল হয়ে গেল, হ্যাঁ, ফাইনাল হয়ে যাওয়ার পরে অ্যাওয়ার্ডিং কন্ট্রাক্ট, এওসি বলা হয় এটাকে,
সিলেকশন অফ দ্য উইনিং বিড অ্যান্ড ফর্মাল কন্ট্রাক্ট ইস্যু করা হয়, তারপরে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়। তাহলে এই 5টা স্টেজ আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, প্রত্যেকটাতে কিন্তু স্টেজগুলো যদি মনে রাখতে পারেন খুবই ভালো হয়। 1 নম্বর হচ্ছে আপনার কি হবে, টেন্ডার নোটিশ হবে। 2 নম্বর প্রি-বিড মিটিং হবে। এটা 2 নম্বর ভুল হয়ে গেছে, এটা 2 নম্বর যে বিড সাবমিশন হবে, আর তারপর এভালুয়েশন হবে, নাম্বারটা একটু পড়ে গেছে। আর হচ্ছে আপনার তারপর হচ্ছে আপনার এওসি দেবে। একটা কথা বলিনি, একটা কথা এখানে বলা দরকার, সেটা হচ্ছে ইএমডি দেয়। ইএমডিটা হচ্ছে আপনার, হ্যাঁ, ইএমডিটা পার্টিসিপেট করার একটা শর্ত। ইএমডি না দিলে কিন্তু টেন্ডারে পার্টিসিপেট করতে পারবে না। ইএমডিটা কিন্তু বিড সাবমিশন ইএমডিটা দিতে হয়। যারা ইএম যারা টেন্ডার এওসি পাবে না তাদের ইএমডি কিন্তু রিফান্ড, হ্যাঁ, 48 আওয়ার্সের মধ্যে ইএমডি রিফান্ড হয়ে যায়। ইএমডি টাকাটা তাদের রিফান্ডে অটোমেটিক টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে বা আপনার যে সিস্টেম আছে, যে অটোমেটিক সিস্টেম আছে, সেটা রিফান্ড হয়ে যাবে। এরপরে দেখুন আমি যেটা আরেকটা দিয়েছিলাম, ডেলিগেটেড পাওয়ারস অফ টেকনিক্যাল স্যাংশন, কে কত টাকা স্যাংশন করার ক্ষমতা আছে। চিফ ইঞ্জিনিয়ার যিনি আছেন তার কিন্তু ফুল পাওয়ার রয়েছে, ঠিক আছে। সুপার ইঞ্জিনিয়ার যিনি আছেন তার কিন্তু 2.5 crore রয়েছে, 2.5 crore, 2.5 কোটি টাকা। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছে, এগুলো লিখে রাখবেন, 1 কোটি টাকা। আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে 5 কোটি টাকা। হুম, 5 কোটি টাকার আছে। এরপরে দেখুন, এটা হচ্ছে বেসিস প্রকিউরমেন্টটা আপনার যখন বিডিংটা হচ্ছে আর কি, তখন টেন্ডার বিডিংটা যখন একটা টেকনিক্যাল বিড হয়, ঠিক আছে, একটা ফিনান্সিয়াল বিড হয়। টেকনিক্যাল বিডের সময় কিন্তু এইগুলো দেখা হয়। একবারে টেকনিক্যাল বিডটা হচ্ছে, অ্যাকচুয়ালি টেকনিক্যাল বিডটা হচ্ছে কিন্তু, দেখুন আমি একটা বলছি, এই যে টেকনিক্যাল বিডটা কিন্তু কোনো কোনো ক্যান্ডিডেট কি পরীক্ষাতে সিলেকশন হলো কিনা, এই টেকনিক্যাল বিডটা হচ্ছে আসল। এটা তো জাস্ট, এইটা টেকনিক্যাল বিডটা আসল। একবারে টেকনিক্যাল বিডে যদি পাস করে যায়, ফিনান্সিয়াল বিডে, হ্যাঁ, ফিনান্সিয়াল বিডটা আমি নকল বলবো না, আসলে এটাও ইম্পর্টেন্ট, কিন্তু এটাই হচ্ছে ক্রেডেনশিয়াল। তার টার্নওভার কি আছে দেখা হয়, ইএমডি ওর দেখা হয়, সিকিউরিটি মানি দেখা হয়, স্কোপ অফ ওয়ার্ক, কি কি কাজ করেছে, প্রিভিয়াস ইয়ার এক্সপিরিয়েন্স দেখা হয়, স্পেশাল টাইম এন্ড কন্ডিশন ফুলফিল করছে কিনা ওই বিডার, সেগুলো চেক করা হয়, তারপর ফিনান্সিয়াল বিড করা হয়। সমস্ত কিছু কিন্তু কনসার্ন অথরিটি কিন্তু এগুলোকে কিভাবে করে, আপনার বিএসসি দিয়ে করে। এরপরে দেখুন যে বিড পাবলিকেশন ও সাবমিশন শিডিউল দেওয়া হয়, সেখানে কিন্তু বিলো, আগে তো ডাইরেক্ট পারচেজ করা যায়, বিলো 10,000 টাকা, 10,000 টাকা পর্যন্ত আপনি ডাইরেক্ট, বিলো 10,000 আপনি ডাইরেক্ট পারচেজ করছেন। 10,000 টাকার পরে 1 লাখ টাকা করে নোটিশ বোর্ডে দিচ্ছেন, ওয়েবসাইটে দিচ্ছেন, ঠিক আছে। 1 লাখ টাকাতে আমি এর আগে আলোচনা করেছিলাম, 1 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত আপনাকে নোটিশ বোর্ডে দিচ্ছেন, ওয়ান ডেইলি বেঙ্গলি নিউজ পেপারে দিচ্ছেন। এগুলো এরা কিন্তু টোটালটাই কিন্তু ম্যান্ডেটরি, মাস্ট পাওয়ার জন্য এগুলো কিন্তু লিখতে হবে, ঠিক আছে। আর দার্জিলিং এর ক্ষেত্রে কিন্তু আপনাকে নেপালি নিউজ পেপারে দিতে হবে। এইগুলোর ক্ষেত্রে কিন্তু দেখুন লেখা আছে 10 লাখ টাকা পর্যন্ত হলে আপনাকে 7 দিনের নোটিশ দিতে হবে। 10 লাখ পর্যন্ত আপনাকে টোটাল এই যে ব্যাপারটা আছে, এই এখান থেকে এই পর্যন্ত 1 থেকে 4 পর্যন্ত, এগুলো হচ্ছে টোটালটা হচ্ছে আপনার 7 দিনের নোটিশ দিতে হবে, 7 দিনের। হ্যাঁ, আর হচ্ছে 10 লাখ টাকা থেকে 1 কোটি টাকা যদি হয়ে যায়, আপনাকে নোটিশ দিতে হবে, 14 দিনের নোটিশ দিতে হবে। 1 কোটি টাকা যদি বেশি হয় আপনাকে 21 দিনের নোটিশ দিতে হবে। 1 কোটি টাকার বেশি হতে এই দুটোর ক্ষেত্রে কিন্তু আপনাকে কি দিতে হবে, ইংলিশ নিউজ পেপারটা, হিন্দি নিউজ পেপারটা, বাংলা নিউজ পেপার, নেপালি নিউজ পেপার, 4খানা নিউজ পেপার। এটা অবশ্যই নেপাল, দার্জিলিং এর ক্ষেত্রে কিন্তু নেপালি যদি হয় তাহলে বাংলা, নেপালি, ইংলিশ, হিন্দি সবটাই আপনাকে নোটিফাই করতে হবে। এই ডেট গুলো ইম্পর্টেন্ট, 7, 14, 21। ইভেন ইন্টারন্যাশনাল যদি হয়, কোনো একটা বড় ধরনের কাজ হচ্ছে যেখানে আপনাকে ইন্টারন্যাশনাল টেন্ডার করা হচ্ছে, সেখানে কিন্তু 42 ডেজ পর্যন্ত আপনার কথা বলা আছে, ঠিক আছে। এরপরে কি আছে দেখুন, এরপর হচ্ছে এরপরে হচ্ছে এটা বেশি ইম্পর্টেন্ট, ফার্স্ট কল মিনিমাম ক্রেডেনশিয়াল কি লাগবে, প্রথম কলের ক্ষেত্রে কত পার্সেন্ট তার ক্রেডেনশিয়াল লাগবে। ইন্টেন্ডিং টেন্ডার্স মাস্ট প্রডিউস ক্রেডেনশিয়াল অফ সিমিলার ওয়ার্ক অফ কমপ্লিটেড ওয়ার্ক উইথ এ মিনিমাম অফ 40%। যে ধরনের কাজের জন্য উনি বিডিং করছেন তাকে পূর্বে তার 40% তার ভ্যালুস কাজ করেছে তার অভিজ্ঞতা থাকতে হবে। কমপ্লিটেড উইদিন 5 ইয়ার্স পিরিয়ড টু দ্য ডেট অফ ইস্যু অফ দ্য টেন্ডার, তাহলে ডেট অফ ইস্যু অফ দ্য টেন্ডারের 5 বছর পূর্বের মধ্যে, 5 বছর আগে তাকে অন্তত পক্ষে 40% ভ্যালুস সে কাজ করেছে তার একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। আচ্ছা, টেন্ডারিং টেন্ডার্স মে প্রডিউস ক্রেডেনশিয়াল অফ টু সিমিলার নেচার অর দেয়া আছে, কিন্তু মনে রাখবেন যে কোনো একটা, এইটা নয়তো এইটা।
টু সিনিয়র হচ্ছে কিন্তু সেটা হচ্ছে 30%, দুটো কাজ করেছে 30%-এর মধ্যে, সেটাও কিন্তু উইদিন 5 ইয়ার্স, তাহলে একটা 40% 5 ইয়ার্স আগে। হ্যাঁ, এই যে বিডিং নোটিশ দেওয়া আছে, ইস্যু অফ টেন্ডার নোটিশের আগে তার 5 বছর 40% একটা যদি সে কাজ করে থাকে, সে যদি সিমিলার বা দুটো কাজ করে থাকে 30%। আরটা হচ্ছে টেন্ডিং, হ্যাঁ, ইনটেন্ডিং টেন্ডারার্স ক্যান অলসো প্রডিউস ক্রেডেন্সিয়াল ওয়ান সিঙ্গেল রানিং ওয়ার্ক, একটা রানিং কাজ চলছে, তার কিন্তু কাজ কমপ্লিট হয়নি, তাহলে এদের কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে, 40% 30% কাজ কমপ্লিট হয়ে গেছে। যে রানিং কাজ চলছে তাকে কিন্তু সিঙ্গেল ওয়ার্কের ক্ষেত্রে 80% তাকে একটা কাজে দিতে হবে, তার অভিজ্ঞতা রানিং এখনো কমপ্লিট হয়নি, 80% সে কাজ পেয়েছে তার একটা দিতে হবে। সেকেন্ড কল যদি ফার্স্ট কলে ক্যান্সেল হয়ে গেল, সেকেন্ড কলের ক্ষেত্রে কি হয়, ওয়ান সিমিলার নেচার অফ কমপ্লিটেড ওয়ার্ক উইদিন মিনিমাম ভ্যালু হচ্ছে 30%, প্রথম ক্ষেত্রে প্রথমটা 30%, 2 নম্বর হচ্ছে আপনার সিমিলার ওয়ার্কের জন্য, হ্যাঁ, হচ্ছে 25%, ঠিক আছে, অর আছে কিন্তু। আর ওয়ান সিঙ্গেল যদি হয় তাহলে কিন্তু 75%, কমে গেল দেখুন, এটা 40টা 30 হয়ে গেল, এখানে আপনার 30টা কি হয়ে গেল, 30টা 25 হয়ে গেল, ঠিক আছে, আর 80টা 75 হয়ে গেল, ওইটাই থাকলো সেকেন্ড কলের ক্ষেত্রে, এটা হলো। থার্ড কলের ক্ষেত্রে কি হচ্ছে, থার্ড কলের ক্ষেত্রে কি হচ্ছে, ওয়ান সিমিলার নেচার কমপ্লিটেড ওয়ার্ক উইদিন মিনিমাম ভ্যালু 20%, কমে গেল থার্ড কলের ক্ষেত্রে, হ্যাঁ, সাবসিকুয়েন্ট কল আর কি, অর রানিং ওয়ার্ক যদি সিঙ্গেল রানিং যদি হয় তাহলে 70%, এই দুটোই থাকবে। তাহলে এই যে চারটা আছে, এই চারটা যদি আপনি ছবি তুলে নেন এবং যদি দু চারটা পড়ে নেন কিন্তু মনে থেকে যাবে, 40% অর 30% অর 80%, ফার্স্ট কলে। সেকেন্ড কলে হচ্ছে 30%, 20%, 75%। আর থার্ড সাবস্টিটিউশন কলে যদি হয় তাহলে 20% অর, ওদের কিন্তু অর 20% অর রানিং ওয়ার্কের জন্য 70%, ঠিক আছে। এরপরে আসছে আপনার অ্যাকসেপ্টেন্স অফ টেন্ডার। সিচুয়েশন কি হচ্ছে, সিচুয়েশন হচ্ছে যে ফিনান্সিয়াল পাওয়ার অফ টেন্ডার অ্যাকসেপ্টেন্স আপ টু 5 লাখ ইনক্লুডিং 5% অ্যাক্সেস অফ অ্যামাউন্ট পুট টু টেন্ডার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার করতে পারবে, অ্যাক্সের মধ্যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আর ইকুইভ্যালেন্ট 5 লাখ। 1 কোটি টাকা যে আগে আলোচনা হয়েছে সেটা অ্যাকসেপ্ট কে করতে পারবে তার কথাটা বলা হচ্ছে। 1 কোটি টাকা হলে আপনার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, 2.5 কোটি টাকা হলে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, 5 কোটি টাকা ইনক্লুডিং 5% এক্সেস যদি করে, একটু 5% প্রতিটা এক্সেস আছে, 5 লাখ 5% এক্সেস, 1 কোটি 5% এক্সেস, 2.5 কোটি 5% এক্সেস, 5 কোটি 5% এক্সেস। এই দিকে কে কি করতে পারে, এক্সিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার or equivalent, full power up to 5% above, ঠিক আছে, চিফ চিফ ইঞ্জিনিয়ার, ঠিক আছে, আর রেকমেন্ডিং টেন্ডার কমিটি অ্যাট সি লেভেল, চিফ ইঞ্জিনিয়ার লেভেলে যে টেন্ডার কমিটি রেকমেন্ড করে তাকে। টেন্ডার ভ্যালু বিয়ন্ড 5% এন্ড অ্যাবাভ যদি করতে হয়, অ্যাবাভ অ্যামাউন্ট পুট টুগেদার, তাহলে কিন্তু হেড অফ দ্য ডিপার্টমেন্ট, হ্যাঁ, এক্সিকিউটিং দ্য ওয়ার্ক উইথ রেকমেন্ডেশন অফ ডিপার্টমেন্টাল টেন্ডার কমিটি, তাহলে এটা যদি তার বেশি করতে হয়, 5%-এর বেশি যদি করতে হয়, 10% পর্যন্ত, তাহলে কিন্তু আপনাকে এইটা ফলো করতে হবে, ডিপার্টমেন্টাল টেন্ডার কমিটি, হেড অফ ডিপার্টমেন্ট যারা আছে তাদের অ্যাপ্রুভাল দরকার আছে। আরেকটা আছে, যদি টেন্ডারটা আপনাকে যদি 80%, যদি যদি ইয়ে করে দিল, ও তো রিবেট দিচ্ছে তো মোর দেন 20%, টেন্ডার যদি 80% নিচে ইকুয়াল, 80% ইকুয়াল হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু কি করতে হবে, 10% ওকে কি করতে হবে, এডিশনাল পারফরমেন্স সিকিউরিটি জমা দিতে হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা শর্ট কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যদি টেন্ডারটা ধরুন কেউ দিচ্ছে লেস দেন 80% অর ইকুয়াল, ইকুয়ালটা মনে রাখবেন, লেস দেন বললে হবে না, শুধু লেস দেন অর ইকুয়াল যদি হয় তাহলে কিন্তু এডিশনাল পারফরমেন্স সিকিউরিটি 10% জমা দিতে হবে। এগুলো আর আলোচনা করছি না, এখানে কি আছে দেখে নিন। এখানে একটা বলে দিই, যদি টাই হয়ে যায়, ডিভিশন নেচার যদি হয়, তাহলে দ্য ওয়ার্ক মে বি ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি অ্যামং দ্য, হ্যাঁ, কনসেন্টিং L1 বিডার।
কেউ নিতে চাইছে না, এমন কিছু হচ্ছে, কিছু ঘটনা ঘটছে যে দুজন লোক মিলে করবে কাজটা, কি বলে কন্ট্রাক্টর মিলে কাজটা করবে, সেই ক্ষেত্রে দুজন রাজি হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিতে হবে। If none of the L1 bidder is ready to accept the reduced quantity, the bidder with higher credential based on the following parameter may be selected among the L1 bidder. ঠিক আছে, তাদের মধ্যে একজন L1 bidder চুজ করতে হবে। In case of supply of good last 3 years, average turnover of the bidder shall be considered. লাস্ট 3 বছরের এভারেজ টার্নওভারটা ওর কনসিডার করতে হবে, তার যদি বেশি হয়। ইন কেস অফ এক্সিকিউশনস অফ ওয়ার্ক অর সাপ্লাই অফ সার্ভিস, ভ্যালু অফ সিঙ্গেল ওয়ার্ক সার্ভিস অফ সিমিলার নেচার কমপ্লিটেড ডিউরিং লাস্ট 3 ইয়ার্স, এটা সাপ্লাইয়ের ক্ষেত্রে, এটা ওয়ার্কের ক্ষেত্রে। আর কি ইন কেস অফ সাপ্লাই অফ ম্যান পাওয়ার নাম্বার অফ পার্সোনাল সাপ্লাই ইন দ্য সিঙ্গেল কন্ট্রাক্ট ডিউরিং লাস্ট 3 ইয়ার্স, এটা হচ্ছে ম্যান পাওয়ার সাপ্লাই। ঠিক আছে, তাহলে এইগুলো আপনার আছে, খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটা আলোচনা করার দরকার ছিল, আমি আলোচনা করে দিলাম। যদি নট ডিভিজিবল হয়, none of the L1 bidder is ready to offer the further reduction rate, the bidder with higher credential তাকে দিয়ে দেওয়া হবে। এটাই ছিল আজকের আলোচনা। ঠিক আছে, তো আশা করি আপনারা এটা করবেন। এখানে যে আমি চেষ্টা করবো আগামীকাল আমি একটা প্রশ্ন আলোচনা করব, সেটা আমি দেখানোর জন্য এখানে এটা রেখেছি। সেটা হচ্ছে আমাদের হাফ ইয়ারলি ডিপার্টমেন্ট, লিমিটেড ডিপার্টমেন্টের যে এক্সামিনেশন, তার পেপার 4, যেটা সিভিল অডিট এন্ড অ্যাকাউন্টস, সেই জিনিসটা আমি এই পেপারটা আগামীকাল আলোচনা করব। সিভিল অডিট অ্যাকাউন্টস এন্ড সার্ভিস রুল 2015-এর যে প্রশ্নটা, সেই প্রশ্নটাই, যেটাতে আমি 78 পেয়েছিলাম, সেটাই আমি আগের দিন আলোচনা করব। ঠিক আছে, এটা আমার বইয়ের মধ্যে সমস্ত অ্যান্সার লেখা আছে, সেই বই থেকে আমি আলোচনা করে দেবো। আপনারা ইচ্ছে করলে একটু দেখে রাখতে পারেন, দেখে রাখলে একটু শুনতে বুঝতে সুবিধা হয়। এই প্রশ্নটা আমি আলোচনা করব আগামীকাল। তাহলে আশা করি আপনারা ভালো লাগছে যে আজকে জেনারেল নলেজ প্লাস আপনার টেন্ডার সংক্রান্ত একটা আলোচনা করলাম। পরের দিন আমি 2015 সাল সিভিল অডিট অ্যাকাউন্টস এন্ড সার্ভিস আলোচনা করে দেবো, টোটাল ফুল কোর্সটা আলোচনা করব, আপনাদেরকে বলা থাকলো। ঠিক আছে, আজকে এখানে রাখছি। নমস্কার, ভালো থাকবেন এবং কন্টিনিউয়াস পড়াশোনা করে যাবেন, এটাই আমি আশা রাখি। আর যদি চ্যানেলটা ভালো লাগে, অবশ্যই আপনারা এটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।